Hello viewers, welcome back to my channel. Today I am present here with an interesting lesson on the poem Asleep in the Valley, which belongs to class 12 English syllabus under WBCHSE. প্রিয় ছাত্রছাত্রীরা যারা পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যে উচ্চ মাধ্যমিক বোর্ড WBCHSE এর অধীনে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি। কিছুদিন আগে তোমাদের সিলেবাসের প্রথম যে ইংরাজি কবিতাটি অন কিলিং এ ট্রি সেটি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়েছিল। আজকে আমরা তোমাদের সিলেবাসেরই সেকেন্ড পোয়েম যেটাকে আমরা বলছি অ্যাজলিপ ইন দ্য ভ্যালি সেটি নিয়ে খুঁটিনাটি আলোচনা এবং ব্যাখ্যা শিখব। সো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, first of all we have to know about the poet of the poem. Who is the poet? The famous French poet Jean-Nicolas Arthur Rimbaud was born on 20th October in 1854. He matured as a poet only at the age of 16. His famous works include Les Illuminations, The Drunken Boat, and A Season in Hell. He was diagnosed with bone cancer, and this led to his premature death in 1891. Dear students, আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জানলাম। Now come to the title of the poem. The poem was originally written in French and it was translated into English and the name is Asleep in the Valley. মূলত কবিতাটি ফরাসি ভাষায় লেখা, যেহেতু কবির দেশ ফ্রান্স, তো সেই ফরাসি ভাষা থেকে এটাকে ইংরাজিতে অনুবাদ করা হয়, ট্রান্সলেট করা হয়। তো ফরাসি ভাষায় কি নাম দেওয়া হয়েছিল? লা দরমিউর দু ভাল। এই লা দরমিউর দু ভাল ইট মিনস স্লিপার অফ দ্য ভ্যালি। ইংরাজিতে এর মানে করলে হবে স্লিপার অফ দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকায় একজন ব্যক্তি যে ঘুমিয়ে আছে এমন। এবার এটিকে ইংরেজিতে নিয়ে আসা হয়েছে অ্যাজলিপ ইন দ্য ভ্যালি। লুক অ্যাট দ্য ওয়ার্ড অ্যাজলিপ। স্লিপের অ্যাডজেক্টিভ অ্যাজলিপ, ঘুমন্ত অবস্থায়। আমরা জানি অ্যাডজেক্টিভ কোনো না কোনো একটা কন্ডিশন অর্থাৎ কোনো না কোনো একটা অবস্থান, একটা গুণ প্রকাশ করে। এক্ষেত্রে ঘুমন্ত অবস্থায় ইন দ্য ভ্যালি, উপত্যকার মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি এই টাইটেলটা দেখে যে এই কবিতার মধ্যে কারোর সম্পর্কে বলা হচ্ছে যে উপত্যকার মধ্যে শুয়ে আছে বা ঘুমিয়ে আছে। আমরা যখন কবিতাটা লাইন বাই লাইন পড়ব তখন জানতে পারবো যে কে সেই ব্যক্তি, কেনই বা সেই উপত্যকায় ঘুমিয়ে আছে। সো লেটস স্টার্ট দ্য পোয়েম। নাও উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। আমাদেরকে জানতে হবে এই কবিতার পটভূমিকাটা কি, কোথা থেকে এলো। Arthur Nicolas Rimbaud had first-hand experience of war. At the age of only 16, he wrote this poem. মাত্র 16 বছর বয়সে তিনি এই কবিতাটি লিখেছিলেন। There was a war in between France and Germany in 1870. 1870 সালে একটা যুদ্ধ চলছিল ফ্রান্স আর জার্মানির মধ্যে। And many young soldiers were losing their lives on the battlefield. এবং যুদ্ধক্ষেত্রে অসংখ্য সৈন্য মারা যাচ্ছিল of both the countries, দুটো দেশেরই। And it was Rimbaud's habit to visit such battlefields. Rimbaud অভ্যাস ছিল যুদ্ধক্ষেত্র পরিদর্শন করা। During one such visit, he found a very young soldier lying dead with his mouth opened in a bed of ferns with 2 rifle shots in his side. This pathetic scene moved his mind and he gave poetic expressions to his feelings in this sad but beautiful lyric. It is a sonnet. এটা একটা 14 লাইনের কবিতা, যাকে আমরা বাংলায় বলি চতুর্দশপদী কবিতা, sonnet. You know that in English language there are mainly 2 types of sonnets. ইংরেজিতে মূলত 2 ধরনের সনেট বা চতুর্দশপদী কবিতা রয়েছে। একটাকে আমরা নাম দিয়েছি ইটালিয়ান সনেট অর পেত্রার্কান সনেট, আর একটা শেক্সপিয়ারিয়ান সনেট। দিস পোয়েম বিলংস টু ইটালিয়ান সনেট অর পেত্রার্কান সনেট। দ্য ফার্স্ট 8 lines of Petrarchan sonnet are called octave
and the last 6 lines are called sestet. Now come to the text reading line by line. Okay, start with me. A small green valley where a slow stream flows. একটা ছোট্ট উপত্যকা যেখানে একটা পাহাড়ি ঝর্ণা নদী বয়ে যাচ্ছে। What is the meaning of valley? Valley is a place that lies in between the mountains. পর্বতের মাঝের যে জায়গাটা যেখানে ঘাস জন্মায় সেই জায়গাটাকে আমরা বলি উপত্যকা। স্ট্রিম মানে কি? স্ট্রিম মিনস স্মল রিভার, ছোট্ট একটা নদী অর রিভুলেট, পাহাড়ি ঝর্ণা নদী। তো একটা সবুজ উপত্যকা যেখান থেকে একটা ছোট্ট পাহাড়ি নদী ফ্লোজ বয়ে যাচ্ছে অ্যান্ড লিভস রেখে যাচ্ছে লং স্ট্রান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। স্ট্রান্ডস মানে কি? স্ট্রান্ডস মিনস লাইন্স, রেখা, লম্বা লম্বা দাগ। কিসের রেখা, কিসের দাগ? অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। উজ্জ্বল ঘাসের উপরে সূর্যের আলোক যখন পড়ছে তখন লম্বা লম্বা রূপলি ফিতের মতো একটা আভা তৈরি হচ্ছে। ইটস এ বিউটিফুল সিনারি। ফ্রম দ্য মাউন্টেন টপস স্ট্রিম দ্য সানস রেইজ। অর্থাৎ পর্বতের লোক কি করছে? দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। সেই সূর্যালোক, দে মিনস সানরেজ, এখানে দে বলতে সূর্যালোক। তো সূর্যালোক হলো প্লেস, অর্থাৎ হলো মিনস ভ্যাকেন্ট প্লেসেস। হলো প্লেস রেফার্স টু দ্য ভ্যাকেন্ট প্লেস দ্যাট লাইজ ইন বিটুইন দ্য মাউন্টেন্স। দুটো পর্বতের মাঝের যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাকে সূর্যালোক আলোয় ভরে দিচ্ছে। তাহলে প্রথম যে 4টে লাইন আমরা কি পেলাম? দ্য পোয়েট হেয়ার গিভস আ বিউটিফুল ডেসক্রিপশন অফ এ ভ্যালি। একটা সুন্দর উপত্যকার বর্ণনা আমাদেরকে দিলেন। নাও কাম টু দ্য নেক্সট। আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথড। একটা সৈনিক খুব অল্প বয়সী, লাইজ ওপেন মাউথড, মুখটা হাঁ করে পড়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। তার মাথার নিচে একটা বালিশ। কিসের বালিশ? ফার্ন কি? ফার্ন মিনস এ টাইপ অফ গ্রাস, এক ধরনের ঘাস, লতা গুল্মের যে ঘাস তাকে আমরা বলছি ফার্ন। তো এখানে সৈনিকটার মাথার নিচে সেই ঘাসগুলো বালিশের কাজ করছে। আমরা আরও পড়লে বুঝতে পারবো কেন সে সেখানে শুয়ে আছে। অ্যাজলিপ, ঘুমন্ত অবস্থায়। তো অত জায়গা থাকতে এখানে কেন উপত্যকার মধ্যে একটা সৈনিক ঘুমিয়ে আছে আমরা সবই বুঝতে পারবো পুরো কবিতাটা। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। তার হাত পাগুলো যেন সে প্রসারিত করেছে। হেভি আন্ডারগ্রোথ মানে কি? আন্ডারগ্রোথ মিনস বুশেস অ্যান্ড প্ল্যান্টস, ঝোপঝাড় এবং গাছপালা, তার মধ্য দিয়ে যেন হাত পাগুলো সে প্রসারিত করেছে। স্ট্রেচড মানে প্রসারিত করেছে। পেল, ফ্যাকাসে হয়ে গেছে। সৈনিকটা কেমন? ফ্যাকাসে, ব্লাডলেস, কালারলেস। মানুষের শরীরে যখন রক্ত শূন্য হয়ে যায় বা রক্ত থাকে না তখন সে ফ্যাকাসে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। আমরা একটু একটু ইঙ্গিত পাচ্ছি যে কি এখানে হয়েছে। গ্রিন সানসোকড বেড। সবুজ সূর্য রোদে স্নাত বিছানা। নর্মাল বিছানা কেমন হয় আমাদের? খুব আরামদায়ক হয়। এক্ষেত্রে দেখো নেচার হিয়ার গিভস শেল্টার টু দ্য সোলজার। এখানে সৈনিকটিকে আশ্রয় দিয়েছে প্রকৃতি। বিকজ নেচার ইজ দ্য গিভার অফ শেল্টার টু এভরিওয়ান। একজন মৃত ব্যক্তিকেও প্রকৃতি আশ্রয় দেয়, একজন জীবিত ব্যক্তিকেও আশ্রয় দেয়। এখানে আমরা আরও জানতে পারবো। পড়ে নিয়ে আমরা কবিতাটা। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স। তার পাগুলো ফুলের মধ্যে। হি স্লিপস, সে ঘুমাচ্ছে। লুক অ্যাট দ্য আইরনি অফ দ্য লাইন। দ্য সোলজার বিকামস এ ভিকটিম অফ ওয়ার। এখানে সৈনিকটা যুদ্ধের বলি হয়েছে, সে মরে পড়ে আছে। এগুলো আমরা এখনো জানতে পারিনি। আমরা যত কবিতাটা শেষের দিকে যাব আমরা বুঝতে পারবো যে দ্য টোটাল পোয়েম ইজ রিটেন ইন দ্য ফর্ম অফ আয়রনি। একটা তীব্র প্রতিবাদ, একটা তীব্র শ্লেষ রয়েছে গোটা কবিতা জুড়ে। আমরা কবিতাটা পড়ে শেষ করি। হিজ স্মাইল, তার মুখের হাসিটা, ইজ লাইক অ্যান ইনফ্যান্সেস। ইনফ্যান্টস মানে হিউম্যান বেবি, মানব যে শিশু তার মতো। তো এখানে সৈনিকের হাসিটাকে বলা হচ্ছে একটা মানব শিশুর মতো।
ইনোসেন্ট, নিষ্পাপ, ফ্রি ফ্রম সিন। একটা মানব শিশুর হাসি যেমন পবিত্র, নিষ্পাপ, ঠিক সেরকমই এখানে সৈনিকটা হাসিটাকে বলা হচ্ছে নিষ্পাপ, ঘুমিয়ে রয়েছে। জেন্টল উইদাউট গাইল, আরও স্পেসিফাই করা হলো এখানে হাসিটাকে, ভদ্র হাসি, কোনো রকমের ছলনা নয়। উইদাউট গাইল, গাইল মিন্স প্রিটেনশনস, ভণ্ডামি, ছলনা কিছুই এখানে নেই, পবিত্র হাসি। নেচার কিপ হিম ওয়ার্ম, ওহে প্রকৃতি ওকে উষ্ণ রাখো। কবি প্রকৃতিকে একটা অনুরোধ করছেন, কেন? হি মে ক্যাচ কোল্ড, সৈনিকটা ঠান্ডা লাগতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, গুনগুন করা কীট পতঙ্গগুলো তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে না। হি স্লিপস ইন সানলাইট, সৈনিকটা সূর্যের আলোয় ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন ইজ ব্রেস্ট, বুকের ওপরে একটা হাত চাপানো আছে। দ্য সোলজার ইজ কিপিং ওয়ান হ্যান্ড অন ইজ ব্রেস্ট, হোয়াই উইল কাম টু নো। কেন সে হাতটা বুকের উপরে রেখেছে আমরা জানতে পারবো। অ্যাট পিস, শান্তিতে আছে। ইন ইচ সাইড, তার পাশে দেয়ার আর টু রেড হোলস, দুটো লাল গর্ত রয়েছে। দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম ইন্ডিকেটস দ্যাট দ্য সোলজার হ্যাজ বিকাম এ ভিকটিম অফ ওয়ার। হি হ্যাজ বিন কিল্ড ইন দ্য ওয়ার উইথ 2 রাইফেল শটস। শেষ লাইন দুটিতে আমরা জানতে পারছি যে সৈনিকটা ভয়াবহ যুদ্ধের বলি হয়েছে। হি লস্ট হিজ লাইফ, সে তার জীবনকে শেষ করে দিয়েছে, সে তার জীবনকে হারিয়েছে। দ্য লাস্ট লাইন অলসো সাজেস্টস দ্যাট war is nothing but a brutal killing. The poem gives a strong message to the warmongers. কবিতাটা যারা যুদ্ধবাজ, যুদ্ধ দানব, তাদের প্রতি একটা ইঙ্গিত বহন করেছে। কিসের? দ্যাট war is nothing but a brutal killing. War is nothing but a mass killing. It is an organized butchery. There is no glory in war. যুদ্ধক্ষেত্রে গৌরব বলে কিছু হয় না। কবি তীব্র কষাঘাত হেনেছেন যারা আধুনিক যুদ্ধ দানব, যারা যুদ্ধবাজ, যারা যুদ্ধকে নিয়ে খেলা করে, মানুষের জীবন নিয়ে খেলা করে, তাদের বিরুদ্ধে এখানে একটা তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে। দ্য পোয়েট হিয়ার স্ট্রংলি প্রোটেস্টস দ্যাট war is nothing but a brutal killing. There is no glory, but it is only the killing of human beings. মানব হত্যা ছাড়া আর কিছু নয়। The futility of war is reflected through the death of a young soldier in this poem. এই কবিতায় যুদ্ধের ব্যর্থতা, নিষ্ফলতা সবই প্রকাশ পেয়েছে একজন অল্প বয়সী সৈনিকের মধ্য দিয়ে। The soldier had so many dreams, so many potentialities in his mind, but they remain untried. সৈনিকের মধ্যে অনেক কিছু সুপ্ত সম্ভাবনা ছিল, অনেক কিছু ক্ষমতা ছিল, কিন্তু সেগুলোর একটাও প্রকাশ পেল না। কিসের জন্যে? বিকজ অফ হিজ আনটাইমলি ডেথ, তার অকাল মৃত্যুতে। তাই কবি এই কবিতায় দেখিয়ে দিচ্ছেন যে যুদ্ধ কতটা আমাদের জীবনে ক্ষতিকর। দেখো এখানে সোলজারটার কোনো নাম দেওয়া হয়নি, ইট ইজ নেমলেস। কেন? কারণ ওই যে 1817 সালে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে অনেক সৈনিক মারা গেছে, তাদের মধ্য থেকে তিনি একজনকে এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে এনেছেন। হি ডিড নট গিভ এনি নেম টু দ্য সোলজার, বাট হি মে বি আ শ্যাডো অফ দ্য ডেড সোলজার ইন 1870 ইন ফ্রাঙ্কো-প্রুসিয়ান ওয়ার। যুদ্ধটাকে বলা হচ্ছে ফ্রাঙ্কো-প্রুসিয়ান ওয়ার ইন 1870, 1870 সালে যেটা হয়েছিল। তার কোনো আইডেন্টিটি বলা হয়নি, কোনো একজনকে তুলে আনা হলো তাদের প্রতিনিধি হিসেবে, ওই মৃত সৈনিকদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি হিসেবে এখানে আনা হয়েছে এবং দেখানো হয়েছে যে যুদ্ধ আমাদের জীবনে কতটা ভয়ঙ্কর। Dear students, the poet's love of nature, which is so prominent in the first stanza of the poem, is gradually overshadowed by the death of a young soldier. প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো প্রথম দিকে একটা বিউটিফুল ডেসক্রিপশন দেওয়া হয়েছে ভ্যালির। তো এরকম একটা সুন্দর উপত্যকায় একটা সৈনিকের মরে পড়ে থাকাটা সত্যিই ছন্দপতন, বেমানান। এটা কেন? ইট ইজ অ্যান কন্ট্রাস্টিং পিকচার। দ্য পোয়েট হিয়ার চুজেস আ কন্ট্রাস্টিং সেটিং টু ওয়ার। যুদ্ধের একটা
উল্টোমুখী অবস্থা তিনি এখানে গ্রহণ করেছেন এই সুন্দর উপত্যকার বর্ণনার মাধ্যমে। একদিকে সুন্দর উপত্যকা আর একদিকে সৈনিকের মরে পড়ে থাকা, দুটো যেন এখানে একটা কন্ট্রাস্ট করছে। দ্য পোয়েট সেজ অ্যান্টি ওয়ার অ্যাটিচিউড ইজ রিফ্লেক্টেড ইন দিস পোয়েম। যুদ্ধ বিরোধী মনোভাব প্রকাশ পেয়েছে কবির এখানে। দিস পোয়েম অলসো রিমাইন্ডস আস অফ দ্য ফেমাস ওয়ার পোয়েট উইলফ্রেড ওয়েন। উইলফ্রেড ওয়েন নামের একজন বিখ্যাত যুদ্ধকবির কথা আমাদেরকে মনে করিয়ে দেয়। তিনি বলেছিলেন, দ্যার ইজ নো গ্লোরি ইন ওয়ার, পিটি অফ ওয়ার। যুদ্ধের যে করুণ পরিণতি সেগুলো উইলফ্রেড ওয়েনের কবিতায় আমরা পেয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আজকে যে কবিতাটি ব্যাখ্যা করা হলো, এখান থেকে প্রশ্ন উত্তরও তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে স্যাম্পল হিসেবে কিছুদিনের মধ্যেই। এর আগের যে কবিতাটি পড়ানো হয়েছে অন ক্লিকেট্রি, সেখান থেকেও সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। জাস্ট ওয়েট ফর সাম টাইম। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।